বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয় এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয় যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না। ঢাকার গণপরিবহন গলার কাটা, অসুস্থ প্রতিযোগিতায় ভোগান্তি নিয়তি, 9টি রুটে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ, জিপিএস প্রযুক্তি ব্যবহার ও আলাদা লেন রাখার পরামর্শ। পৌষের হিমেল হাওয়ায় কাহিল জনজীবন, বাড়ছে শীতের দাপট, চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। বিশ্বের নামি দামি পোশাকের সঙ্গে টেক্কা দিচ্ছে বাংলাদেশ, দাম ও মানে বাড়ছে পণ্যের কদর, বৈশ্বিক সুনাম কাজে লাগাতে পারলে বিদেশি ব্র্যান্ডের নির্ভরতা কমার আশা। এবং যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে প্রাণহানি, হামলাকারীর কাছে ছিল জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা, খতিয়ে দেখছে এফবিআই, তদন্তে শতভাগ সহযোগিতা আশ্বাস। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। ভোগান্তির শুরুটা হয় গাড়িতে উঠতে গিয়ে, ভিড় ঠেলে ওঠার পর আসন না মিললে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাওয়াটাই নিয়তি। এতে বিপাকে পড়েন আসনধারীরাও। গবেষণায় দেখা গেছে রাজধানীর প্রায় 72% মানুষের মতে ঢাকার গণপরিবহনে সময়সূচি না মেনে চলাই যাত্রীর ভোগান্তির বড় কারণ। তাই দুর্ভোগ কমাতে অবকাঠামোগত প্রকল্প না নিয়ে সময়সূচি মেনে বাস পরিচালনায় গুরুত্ব দিয়ে আলাদা লেন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে নজরদারি বাড়াতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়ার তাগিদ তাদের। আলামিন তুষারের রিপোর্টে বিস্তারিত। যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজট প্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয় এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা। যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার, সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে 10 মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ও যত সময় ধাক্কানোর নাম মানে না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় 2007 সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় 21 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে 4.7 কিলোমিটারে। এ অবস্থায় প্রতি কর্মঘণ্টার যে আর্থিক অপচয় তা যদি হিসাব করা হয় বাৎসরিকভাবে সেই সংখ্যাটা দাঁড়াবে 50,000 কোটি টাকার বেশি। নির্ভরযোগ্য বাস নেটওয়ার্ক যাত্রীদের সন্তুষ্টির মাত্রা বাড়াবে স্বীকার করে নিজেদের জায়গা থেকে বাস মালিক এবং চালকদের সঙ্গে নিয়ে সরকারের পাশে থাকার কথা জানাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে আসছে ফেব্রুয়ারি থেকেই ঢাকার অন্তত 9টি রুটে সময়সূচি অনুযায়ী বাস পরিচালনা শুরুর কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। টাইমিং একটা বিষয়, অনেক মালিকদেরও অনীহা, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। তো ওই 9টা রুট আমরা চালু করে দেব, আমরা এবার ফেব্রুয়ারি মাসে চালু করে দেব। যখন এটা আমরা চালু করব কোনো কম্পিটিশন হবে না, সে সিরিয়ালি যাবে, টাইম অনুযায়ী সে যাবে। এদিকে নজরদারি নিশ্চিতে দেশীয় প্রযুক্তি নির্ভর স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। সঙ্গে বাসকে সময়সূচির মধ্যে আনতে বাস নির্ভর আলাদা লেনের ব্যবস্থা করারও তাগিদ তার। যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন আছে আমরা বাসের জন্য আলাদা লেন একটা করে দিতে হবে। যে ভেহিকেলগুলিতে আসলে যাত্রী সংখ্যা বেশি তারাই শুধু এই লেনে চলতে পারবে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা করা যায়, তাহলে যারা আসলে লেন ভায়োলেশন করবে তাদেরকে এখানে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুর্ভোগ ভোগান্তিতে ভরা রাজধানীর গণপরিবহন সংস্কারে তাই নীতি নির্ধারকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় আবারও রদবদল হলো পুলিশের বিভিন্ন পদে। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অতিরিক্ত 3 আইজিপিকে, আর বদলি ও পদায়ন করা হয়েছে 65 জনকে।
বছরের প্রথম দিন উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদের ৬৫ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে পুলিশ সুপার দপ্তরের ডিআইজি আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশ ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এভিপেনের ডিআইজি আব্দুল বাশার তালুকদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এই ৩ কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম, ওয়াইএল বেলালুর রহমান ও সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ গোলাম রৌফ খান। এর আগে গত রোববার সন্ধ্যা মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ওই ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তাদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়, ব্যাখ্যার সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হতে পারে। সকালের সময় আরও থাকছে আইনি জটিলতায় নিলামে দীর্ঘসূত্রতা, পণ্য বোঝায় ৯,০০০-এর বেশি কন্টেইনার নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর, ৭০০ কোটি টাকা লোকসানের শঙ্কা। বহু বছর ধরে বিশ্বের পোশাক রফতানিতে সফলতার শীর্ষ তালিকায় আছে বাংলাদেশ। বিদেশে সুনাম কুড়ানোর দেশেও স্থায়ী করতে চান ব্যবসায়ীরা, তাই তো স্থানীয় ক্রেতাদের জন্য প্রস্তুত করছেন বাহারি পোশাক। দাম ও মান বিবেচনায় ক্রেতা পছন্দের তালিকার উপরের দিকে জায়গা করে নিচ্ছে এসব ব্র্যান্ড। স্থানীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানিযোগ্য হলেও সামান্য ত্রুটি থাকায় বিশ্বমানের এসব পোশাকের জায়গা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন বিপণী বিতানে। তুলনামূলক কম দাম ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের মাঝেও এসব পণ্যের রয়েছে বেশ কদর। কাস্টমার আইসি বলে এক্সপোর্ট আসেনি, এক্সপোর্ট দেখেন, ঠিক আছে, তখন এক্সপোর্ট আমি দেখি। চেষ্টা করি মানে এ গ্রেড বি গ্রেডের কোয়ালিটি প্রোডাক্টটা কালেক্ট করার জন্য। এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ওগুলা সুইচিং কোয়ালিটি প্লাস হলে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি খুবই মোটামুটি ভালো হয়। প্রাইসিংটা অনেকটা রিজনেবল আর কি, রিজনেবল দেখে আসলে আর কি আমরা এখানে আসি। তবে বাংলাদেশের বাজারের জন্য রফতানিযোগ্য মানের তৈরি পোশাক বিক্রি করছে বেশ কিছু ব্র্যান্ড। নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ঝোঁক থেকে বেরিয়ে মধ্যবিত্ত শহরের শ্রেণী এখন ছুটছেন এসব দোকানে। সুইং, ফিটিং, ফ্যাব্রিক, পাশাপাশি নান্দনিক সব ডিজাইন, এই সব মিলিয়ে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সাথে এখন টেক্কা দিচ্ছে দেশের বেশ কয়েকটি ব্র্যান্ড। পাশাপাশি স্থানীয় ক্রেতাদের মন জোগাচ্ছে এসব ব্র্যান্ডগুলো। কাপড়ের কোয়ালিটি মানে ডে বাই ডে ইনক্রিজিং এবং বেশ ভালো। কম্পেয়ার করি যদি হচ্ছে অন্যান্য মানে বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে, ওরা কিন্তু প্রাইসিং অনেক হাই, আমাদের এফোর্টে অনেক সময় বাইরে চলে যায় আর কি। এখানে আমি প্রায়ই আসি, আমার খুব ভালো লাগে, ড্রেসগুলো অনেক ভালো, প্রাইসও অনেক কম। আমি কিন্তু শিপমেন্ট করি, তারপর ওদের যে প্রোডাক্ট এটা একদম কোয়ালিটি সম্পন্ন। প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে মান ঠিক রেখে পণ্যের দাম নির্ধারণে বিবেচনায় রাখা হয় দেশের আর্থসামাজিক অবস্থা, ফলে সহজে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন তারা। বাড়ছে ব্র্যান্ড হিসাবে সুনাম ও কলেবর। গত 2 বছর থেকে আমাদের টার্গেটের থেকেও আমাদের ভালো ব্যবসা আমরা করেছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রাইসটাও আসলে আমরা নির্ধারণ করি। চাচ্ছিলাম যে সব মানুষ যাতে আমাদের ক্রেতা হয়। বিদেশি কাস্টমারদেরকে ক্যাটার করতে গিয়ে যে ফ্যাশন সেন্স আমাদের হয়েছে, আমাদের যে স্কিল সেট হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যবিত্ত এবং আমাদের জনসাধারণের মাঝে এফোর্ডেবল একটা প্রাইসে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করা। মেড ইন বাংলাদেশ খ্যাত পোশাক শিল্পের বৈশ্বিক সুনাম কাজে লাগিয়ে দেশীয় এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি ইন্ডিয়া ভালো মানের কাপড় তৈরি করতে পারে, চায়না তৈরি করতে পারে, ইতালি তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে যদি স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে র ম্যাটেরিয়ালসের যে খরচটাও কিন্তু আমাদের সাশ্রয়ী হবে, আমাদের দেশের যে কর্মসংস্থান থেকে আরম্ভ করে দেশের উন্নতিতেও এসে কন্ট্রিবিউট করবে। এই সুযোগ কাজে লাগাতে পারলে গুণগত মান ও ফ্যাশন চাহিদা মেটাতে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পৌষের দ্বিতীয়ার্ধে এসে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা।
উত্তরের জেলাগুলোতে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগামী 3 দিন ঠান্ডা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীত ঝেঁকে বসার দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমহিম বাতাস। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। চলতি মৌসুমে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বাড়তে পারে শীতের তীব্রতা। জানুয়ারি মাস জুড়ে থাকবে হাড় কাঁপানো শীত। শীতের দাপটের সঙ্গে বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আরও খবর জানাতে ঠাকুরগাঁওয়ে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও মেহেরপুরে আছেন বেনয়ামিন। প্রথমে যাচ্ছি বকুলের কাছে। উত্তরের এই জেলায় গত 2 দিন ধরে কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি, কারণ সারা দিন ধরেই কিন্তু আমরা দেখছি যে ঘন কুয়াশা এবং কনকনে যে শীতের অনুভূতি সেটি কিন্তু হচ্ছে। তবে এখন যুক্ত হয়েছে হিম শীতল যে বাতাস, সেই বাতাস কিন্তু এখন যুক্ত হয়েছে। সে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা অনেকটাই বেড়েছে আমরা বলতে পারি। তবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা প্রতিদিন এই রিক্সা ভ্যান চালিয়ে তারা আয় রোজগার করে, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে এই শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে কিনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম দফায় যেই চাহিদাপত্র পাঠানো হয়েছিল শীতবস্ত্রের ত্রাণ মন্ত্রণালয়ে, তা থেকে শীতবস্ত্র পাঠানো হয়েছে ঠাকুরগাঁও জেলায়, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। নির্বাহী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ইউনিয়নের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের হাতে তুলে দিয়েছেন এবং সেভাবে কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে উত্তর জেলায় একদম পঞ্চগড়, যেটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, তার পরবর্তী স্থান হচ্ছে যেই জেলা, সেটি হচ্ছে ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু টানা শীতের যে কনকনে অনুভূতি, সেই কনকনে অনুভূতি হচ্ছে এবং শীতের কারণে সাধারণ মানুষের যে বিষয়টি বলছিলাম যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলার যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে। এতে বয়োবৃদ্ধরা যারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি রোগ হচ্ছে এবং তারা রোগাক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমরা খোঁজ নিয়েছিলাম যে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত যে রোগগুলো রয়েছে, সেই শীতজনিত রোগগুলোতেই আক্রান্ত হচ্ছে সবচাইতে বেশি। এবং আমরা এটিও দেখেছি যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে এবং পাশাপাশি যারা ঠান্ডায় যারা শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন বলে আমরা দেখেছি। পাশাপাশি এটিও আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে উত্তরের জেলা, এই উত্তরের জেলায় সবচেয়ে বেশি কষ্ট হয় সাধারণ মানুষের এবং দুর্ভোগে পড়তে হয় তাদের, কারণ শীতের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেকটাই কিন্তু হিমশিম খেতে হয়। তো সর্বোপরি বিষয় যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুর বিভাগের যেই জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে অনেকে বেশি কষ্ট হয় সাধারণ মানুষের এবং দুর্ভোগ পোহাতে হয়। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। আমাদের মেহেরপুর জেলায় রয়েছেন সহকর্মী ইয়ামিন, চলে যাচ্ছি তার কাছে। গেল এক সপ্তাহ ধরে মেহেরপুরে তাপমাত্রা কিন্তু 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করেছে, কিন্তু গতকাল থেকে তাপমাত্রা নেমে 11 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে বলা যেতে পারে যে মেহেরপুরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এই জেলাটি। এই পাশাপাশি উত্তরের হিমেল হাওয়াও কিন্তু জেঁকে বসেছে এই জনজীবনে। যদি এই সকল কারণেই আমরা বলতে পারি মেহেরপুর
মেহেরপুরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, রোগীর সংখ্যা বেড়েছে। আমরা যদি দেখাতে চাই আপনাদের, প্রত্যেকটি হাসপাতালে এখন অনেক রোগীর চাপ রয়েছে। হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি, শিশু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, পাশাপাশি বয়োবৃদ্ধ রোগীর সংখ্যাও বেড়েছে, যেখানে ঠান্ডাজনিত রোগ, সর্দি, জ্বর, কাশি, ব্রঙ্কালাইটিস এবং শ্বাসকষ্টজনিত রোগে কিন্তু এই সকল রোগীরা ভর্তি হয়েছে। আমরা যদি একটু পরিসংখ্যান জানাতে চাই মেহেরপুর জেনারেল হাসপাতালের, সেক্ষেত্রে ডায়রিয়া বিভাগে মাত্র 20টি শয্যার বিপরীতে এখানে রোগী ভর্তি রয়েছে 41 জন, যার মধ্যে 35টি রোগী শিশু। আর পাশাপাশি আমরা এখন রয়েছি মহিলা ও শিশু সার্জারি ওয়ার্ডে, এখানেও কিন্তু 50টি শয্যা বিপরীতে রোগী রয়েছে। প্রতিটি রোগী কিন্তু শিশু এবং তার ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী এখানে ভর্তি রয়েছে। এবং রোগীরা এসে যেটা অভিযোগ করছে, তারা হচ্ছে অনেকেই শয্যা না পেয়ে মেঝে কিংবা বারান্দায় তাদেরকে অবস্থান নিতে হচ্ছে, যার কারণে তাদের রোগ সারতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। সেক্ষেত্রে তারা অভিযোগ করছে যে হচ্ছে এই ঠান্ডা বাতাস এবং মেঝের সংস্পর্শে এসে তারা কিন্তু রোগের ফলে ফিরছে। তো সেক্ষেত্রে আমরা যেটি হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে হচ্ছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে রোগীর সেবা দিতে গিয়ে। তো আগামীতে আরও যদি রোগী বাড়ে তাহলে তারা বিপদে পড়বে। এই ছিল মেহেরপুরের রোগী কিংবা হাসপাতালের ঠান্ডাজনিত রোগী। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও ও মেহেরপুরে। নিলামের অপেক্ষায় থাকা কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝায় 9,000-এর বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো বটেই, বেকায়দায় আছেন বিদেশি মেইন লাইন অপারেটররাও। এসব কন্টেইনার যেমন বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তেমনি পণ্য বোঝাই অবস্থায় কন্টেইনারগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় অন্তত 700 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং কোম্পানিগুলো। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং শেডে পণ্য বোঝাই অবস্থায় 2,835টি 20 ফুট সাইজের এবং 3,806টি 40 ফুট সাইজের FCL কন্টেনার বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে রয়েছে। এর বাইরে 72,484 প্যাকেজ LCL এবং 6,784 প্যাকেজ বাল্ক কার্গো নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী আমদানির 30 দিনের মধ্যে ছাড়ানো হয় নিলামে বিক্রির জন্য বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর হলো। বিক্রি দূরে থাকুক, নানা জটিলতায় নিলামও তোলা যায়নি। টোটাল কন্টেইনার 40,000-এর মধ্যে প্রায় 1/4 কন্টেইনার এখন অকশনেবল কন্টেইনার। তো সেগুলা যদি দ্রুত ক্লিয়ার হয় আমরা এখানে নতুন ইম্পোর্ট কন্টেইনার রাখতে পারি। চট্টগ্রাম বন্দরে বর্তমানে সর্বমোট কন্টেইনার রয়েছে 35,000-এর বেশি। বন্দর কিংবা বেসরকারি অফডকগুলোর কন্টেইনার সক্ষমতা যতই থাকুক, তার 30% জায়গা খালি রাখতে হয় ক্রেন, ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনারবাহী লরি চলাচলের জন্য। জাহাজ এবং কন্টেইনার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত মেন লাইন অপারেটরদের তথ্য মতে সাধারণ কন্টেইনার প্রতিটির দাম 5 থেকে 6,000 মার্কিন ডলার হলো। ফলের মতো পচনশীল পণ্য বহনকারী রেফার কন্টেইনারের দাম অন্তত 50,000 মার্কিন ডলার। তবে বছরের পর বছর এসব কন্টেইনার বন্দরে পড়ে থাকায় পরবর্তীতে সেগুলোর ব্যবহার উপযোগী থাকছে না। এই যে কন্টেইনারের যে ভ্যালুটা টোটালি এটা স্ক্র্যাপ হয়ে যায়, এই কন্টেইনারটা আমরা ইউজ করতে পারি না। এতে করে আমাদের চট্টগ্রাম বন্দরের এবং সর্বোপরি আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু বিদেশি আমাদের যে অপারেটরগুলো আছে তাদের কাছে খুব বেশি ক্ষুণ্ণ হচ্ছে। বন্দরের প্রোডাক্টিভিটি বা ক্যাপাসিটি কমে যায়, কারণ ওই জায়গাগুলোতে অন্য কন্টেনার রেখে যে প্রোডাক্টিভিটি পাওয়া যেত বন্দরে সেটা পাওয়া যায় না। সুতরাং স্বাভাবিকভাবে বন্দরের উৎপাদনশীলতা হ্রাস পায়। এমনিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড নানা ভাঙাচোরা পণ্যে ভরাট হয়ে আছে। এই অবস্থায় স্থান সংকুলন না হয় এসব কন্টেনার যেমন নিজেদের অকশন শেডে এনে রাখতে পারছে না, আবার আইনি জটিলতায় নিলামও দেখা দিয়েছে দীর্ঘসূত্রিতা। বন্দর আমাদেরকে যে জায়গাটা দিয়েছিল সেটা আসলে সুইটেবল না। সো আমরা এই জায়গাটা পেলে আমরা হয়তো উইদিন 1 মান্থ আমরা আরো 200 কন্টেনার আমরা এখানে করে ফেলতে পারবো, যেগুলো আমাদের পেরিশেবল আছে। আমদানিকৃত পণ্য বোঝায় কন্টেনার প্রথম 4 দিন বন্দরে বিনা শুল্কে রাখার সুযোগ থাকলেও পরবর্তীতে 4 মার্কিন ডলার করে জরিমানা গুনতে হয়। তবে নিলামে চলে যাওয়া কন্টেনার থেকে কোনো রকম শুল্ক পায় না বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা 4 থেকে কমিয়ে 100% করেছে প্রশাসন। এতে থাকছে না শিক্ষকদের সন্তানদের কোটায় ভর্তির সুযোগ, তবে কোটা বাতিল আছে সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানদের জন্য। এদিকে কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসনকে আজ সকাল পর্যন্ত সময়সীমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। না মানলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিবেন তারা। শিক্ষার্থীদের টানা 1 মাসের আন্দোলনের মুখে অবশেষে কমল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটার পরিমাণ। ভর্তি কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে কোটা থাকবে 1%, সেটিও শুধু সহায়ক ও কর্মকর্তা কর্মচারীর সন্তানদের জন্য। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে হয় ভর্তি কমিটির সভা। এর প্রতিক্রিয়ায় রাত 8টার দিকে ক্যাম্পাসে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বহাল থাকা 1% কোটা প্রত্যাহার না করলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি দিয়েছেন তারা। 3 দফা দাবি পূরণের সময়সীমা দিয়েছেন বৃহস্পতিবার সকাল 9টা 50 পর্যন্ত। 3টা দাবির আমাদেরকে সহযোগিতা করবে এবং এই 3টা দাবি আমাদের মেনে নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোলা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে মানবিক কারণে রাখা হয়েছে 1% কোটা। শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য। তারা এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে অবহেলিত আমি মনে করি আর কি। তো তাদের সন্তানদের পড়ালেখার একটু সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এটি রাখা হয়েছে। সেটা আমার ধারণা যে 10 থেকে 15 জনের বেশি যাবে না। কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে যাওয়া ঠিক নয়। তারা যেটি করতে যাচ্ছে এটি মনে করি আমার কাছে বিবেচনা বলছে এটা চূড়ান্ত একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, পোষ্য কোটা 1% করা নিয়ে কোনো ইস্যু হলে সেটি হবে অপচেষ্টা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে আজ আদালতে তোলা হবে। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে কিছুক্ষণ পর তোলার কথা রয়েছে। আজকে তার শুনানির দিন ধার্য করা ছিল আগে থেকে, এবং এই উপলক্ষে আদালত প্রাঙ্গণে কিন্তু পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং যে সেনাবাহিনী সহ পুরো নিরাপত্তার চাদরে পুরো চট্টগ্রাম আদালত চত্বরকে ঢেকে রাখা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে। যে প্রধান ফটক জুড়ে এগুলি থেকে আসছে সেখানে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং বলা যায় পুরোপুরি নিরাপত্তার চাদরে পুরো চট্টগ্রাম আদালত চত্বরে ঢাকা রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, রাষ্ট্রদ্রোহের মামলায় কিন্তু গত 31 অক্টোবর কিন্তু চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। তারপর কিন্তু 25শে নভেম্বর ঢাকা থেকে তাকে আটক করা, গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে আনা হয় এবং 26শে নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে হট্টগোল সৃষ্টি হয়। সেখানে কিন্তু হট্টগোল সৃষ্টি বা সংঘর্ষের রূপ নেয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে চিন্ময় অনুসারীরা। পরবর্তীতে আইনজীবী সাইফুল ইসলাম নামে আলিফ নামে একজন আইনজীবী সেখানে তাদের আঘাতে তার মৃত্যু হয়। পরবর্তীতে কিন্তু তার বাবা জামাল উদ্দিন একটি মামলা করে, ভাই একটি মামলা, পুলিশের পক্ষ থেকে মোট 6টি মামলা করা হয়েছিল এবং 6টি মামলার মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে যারা সরাসরি হত্যার সাথে জড়িত এরকম 10 জনকে গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে গত 11ই ডিসেম্বর কিন্তু রবীন্দ্র ঘোষ নামে তার একজন আইনজীবী এসেছিলেন। সেই আজকে যে 2 জানুয়ারি যে শুনানি হয় সেটি আগাম শুনানি করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সে বিচারক সেই আবেদনকে নথিভুক্ত করে কিন্তু আজকে যে দিন রয়েছে সেটি ধার্য করা হয়েছে। আজকে সেই হয়তো রবীন্দ্র ঘোষ আজকে আসতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সে তার অসুস্থতার কারণে সে কলকাতা চলে গিয়েছে, সেখানে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছে আমরা জানতে পেরেছি। তো আজকে যে পূর্ব নির্ধারিত যে দিন ধার্য করা হয়েছে 2 জানুয়ারি সেটি আজকে আছে এবং সেটি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে চিন্ময় দাসকে আদালতে তুলতে পারে। যেহেতু আজকে সেই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং এক কথা বলতে পারে পুরো আদালত চত্বর একেবারে করা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীর তেমন উপস্থিতি না থাকলেও ব্যবসায়ীদের আশা গতবারের তুলনায় এবার জমে উঠবে মেলা।
শুরুর দিনের ব্যস্ততা বাণিজ্য মেলার স্টলগুলোতে। স্টলের ভেতরে বাইরে পণ্যের প্রচার প্রসারের বিজ্ঞাপন, যাতে ক্রেতা আকৃষ্ট করতে তুলে ধরা হয়েছে নানা রকম অফার। রাজধানীর পূর্বাচলে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা ওঠে বুধবার সকালে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণের চ্যালেঞ্জের মধ্যেও এবারের আয়োজনে ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। নির্বাচনের কারণে নির্দিষ্ট টাইমে শুরু হতে পারে নাই, গতবার আমাদের একটু বেচাকেনা কম হয়েছিল। আশা করি এবার যেহেতু অন টাইমে শুরু হচ্ছে, এবার আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই। আমাদের A to Z ফার্নিচার সব নতুন, বরাবরের মতো এবারও ছাড় রেখেছে, খুবই ভালো করবে ইনশাল্লাহ। এর আগেও আমরা মেলা থেকে বিদেশি অর্ডার আমরা পাইছি, এবারও আমরা ইনশাল্লাহ আশা করি ভালো অর্ডার নিতে পারবো। বছর এবং মেলার প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা না থাকলেও আয়োজনের ব্যাপকতা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। আগের বছরের তুলনায় এবছর মোটামুটি আমার কাছে ভালো লাগছে, খুবই গোছানো লাগছে। পুলিশ এবং কি বিডিআর আনসার এখানে ভালোই আছে, নিরাপত্তা অনেক ভালোই আছে। এক্সপেন্সিভ জিনিসটাও রাখা আছে, আর যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবে তারাও এখানে এনজয় করে যেতে পারবে। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে চলবে রাত 9টা পর্যন্ত, আর সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে খুলনা অঞ্চলে। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এর জন্য জেলার আড়ংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। এতে খুশি ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু হবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার আড়ংঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন স্থাপনে ব্যস্ত শ্রমিকরা। গত 1 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। নির্মাণ করা হয় গ্যাস ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও। কিন্তু 1 যুগ কেটে গেলেও গ্যাস সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয় সুন্দরবন গ্যাস কোম্পানি। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এজন্য জেলার আড়ংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। এখানে মোট 3টা পার্টে কাজ হচ্ছে। প্রথম পার্টটা আমরা কাজ করছি আড়ংঘাটা থেকে তেলিগাতি পর্যন্ত। গ্যাস সরবরাহের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বেসিক শিল্পনগরীতে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে চালু হওয়ার আশা তাদের। আমরা চাইবো যে পাইপলাইনের সাথে সাথে গ্যাসের সরবরাহটা খুব দ্রুত তার সাথে যেন আমাদের কাছে পৌঁছায়। গ্যাসের সংযোগটা পেলে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশনের অনেক কষ্টটা কমে আসবে। যারা এনওসির জন্য আবেদন করেছিল, তো আমরা বিসিকের পক্ষ থেকে ইন জেনারেল এনওসি দেওয়া হয়ে গেছে যে গ্যাস তারা চাইলে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে। খুলনা আড়ংঘাটার থেকে বিসিক শিরোমণি বিসিক পর্যন্ত পাইপলাইন নির্মাণ কাজ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলমান আছে। এই কাজ আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। খুলনা বিসিক শিল্পনগরীতে 88টি প্রতিষ্ঠান রয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের যে দাবি দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মানুষ করে আসছিল, তা এখন বাস্তবায়নের পথে। তবে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিসিক শিল্পনগরের পাশাপাশি অন্যান্য শিল্প এলাকায়ও গ্যাস সরবরাহের দাবি দিন দিন জোরদার হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিপিএল এর খবর। আসরের বিগ ফাইটে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে জয়ের পর বিপিএল এ টানা 2 জয়। টানা 2 জয়ে নুরুল হাসান সোহেলের দল একরকম উঠছে। অন্যদিকে তারকায় ঠাসা বরিশালও দুর্দান্ত জয় পেয়েছে উদ্বোধনী ম্যাচে। 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। এবারের বিপিএলে বিগ বাজেটের দল বললে সবার প্রথমে আসবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরপরই আছে রংপুর রাইডার্স। 2 দলই আছে দারুণ ছন্দে। গ্লোবাল সুপার লিগ জিতে আসা উত্তরের দলটি এরই মধ্যে বিপিএলে টানা 2 ম্যাচ জিতে নিয়েছে। অন্যদিকে দেশি বিদেশি তারকাদের নিয়ে বিগ বাজেটের দল সাউদার্ন আর্মি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা, এরপর মনোযোগ দেন স্কিল ট্রেনিংয়ে। বেশ খানিকটা সময় পাশেই অনুশীলন করা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে গল্প করেন তামিম ইকবাল। এরপর মনোযোগ দেন ব্যাটিংয়ে। নেটে সময় কাটান পেসার ও স্পিনারদের বিপক্ষে।
সাউদার্ন আর্মিদের বোলিং বিভাগের অন্যতম শক্তি পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি। নেটে লম্বা সময় বোলিং করেন এই পেসার। এরপর নামেন ব্যাটিংয়ে। পেসার স্পিনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন এই পাকিস্তানি। লম্বা লম্বা শট খেলতে দেখা যায় তাকে। প্রথম ম্যাচের পর বরিশালের জন্য চিন্তার কারণ হতে পারে ওপেনারদের রান না পাওয়া। তবে প্রথম ম্যাচ বলেই হয়তো নির্ভরও থাকতে পারেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি ফরচুন বরিশালের। অন্যদিকে রংপুর রাইডার্স টানা 2 ম্যাচ খেলে এদিন ছিল বিশ্রামে। দলের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। তাদের বড় নাম অ্যালেক্স হেলস যদিও এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি, তবে লোকাল ক্রিকেটাররা প্রমাণ দিয়ে যাচ্ছেন, বিশেষ করে পেসার নাহিদ রানা। গেল 2 ম্যাচে প্রতিপক্ষরা একরকম তার সামনে নাকাল হয়েছে। ব্যাট বলে খুশদিল জয়ের ভিত তৈরি করে দিচ্ছেন। আর দলটার ডাগ আউটে অভিজ্ঞ কোচ মিকি আর্থার। সব মিলিয়ে বিপিএল এর 2 পরাশক্তির ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। একদিন বিরতির পর এ ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। রংপুর রাইডার্সের কাছে হেরে আসর শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালসের। পয়েন্ট টেবিলের তলানিতে আছে শাকিব খানের দল। লিটন, মোস্তাফিজ ও তানজিদ তামিমের মতো জাতীয় দলের তারকারা থাকলেও প্রথম ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে তাদের। জয়ের ধারায় ফিরতে মরিয়া থিসারা পেরেরার নেতৃত্বাধীন দল। এদিকে অভিন্ন লক্ষ্য দুর্বার রাজশাহীর। আসরের উদ্বোধনী ম্যাচে 197 রানের বিশাল সংগ্রহ গড়লেও ফরচুন বরিশালের বিপক্ষে একরকম জেতা ম্যাচ হেরে বসে রাজশাহী। এ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইজাজ আহমেদের দল। ব্যাট বলে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান বিজয়, তাসকিন, রাব্বিরা। টি-20 তো অনেক ফাস্ট একটা গেম, সো ওই ক্ষেত্রে মানে দুর্বলতা কি সবাই যার যার বেস্ট দেওয়া ট্রাই করে। 2 টিমই সেম। আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো। বোলারদের জন্য চ্যালেঞ্জও আছে। মনে হয় যে যদি বোলিং ডিপার্টমেন্ট ভিউ থেকে দেখেন তাহলে আমাদের তো এক্সিকিউশনটা আরো প্রপার হওয়া দরকার। তাহলে যেহেতু চ্যালেঞ্জটা বেশি, তাহলে এক্সিকিউশন যদি ভালো হয় তাহলে ম্যাচগুলো বের হবে আর কি। আমার মনে হয় যে অ্যাজ এ টিম আপনি কখনো তো মানে জেতার জন্যই, সবাই তো জেতার জন্যই যায়, তো আমরাও জেতার জন্য যাই। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না। ঢাকার গণপরিবহন গলার কাটা। অসুস্থ প্রতিযোগিতায় ভোগান্তি নিয়ন্ত্রী। 9টি রুটে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ। জিপিএস প্রযুক্তি ব্যবহার ও আলাদা লেন রাখার পরামর্শ। পৌষের হিমেল হাওয়ায় কাহিল জনজীবন। বাড়ছে শীতের দাপট। চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।